যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউন অব্যাহত রয়েছে 29 দিন, শেষ হলো আগামীকাল 30 দিন। এবং আগামীকাল যদি শাটডাউন অব্যাহত থাকে তাহলে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যে শাটডাউনটি হয়েছিল সেটি 30 দিন পর্যন্ত বজায় ছিল। এবং আগামীকালও যেহেতু আজ পর্যন্ত কোনো বিল পাশ হয়নি, অতএব আগামীকালও শাটডাউন অব্যাহত থাকবে আশঙ্কা করা হচ্ছে। এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যে 30 দিন শাটডাউনের রেকর্ডটি স্থাপিত হয়েছিল সেটি রেকর্ডটিকে স্পর্শ করবে আগামীকাল যদি শাটডাউন অব্যাহত থাকে। এবং এই শাটডাউনের ফলে সবচেয়ে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা এবং বিভিন্ন উত্তেজনাপূর্ণ মন্তব্য বিনিময় অব্যাহত রয়েছে। এবং আজকে সিনেট ফ্লোরে তুমুল আহ, চিৎকার এবং আগুনে প্রায় রাগে জেলে জ্বলে তেলে বেগুনে জ্বলে উঠেছেন, যেটা বলা যায় যে সিনেটের মেজরিটি দল রিপাবলিকানদের নেতা জন থিউন তিনি ডেমোক্রেটদের উদ্দেশ্যে বেশ ক্ষোভের সাথে এবং অনেকে চিৎকার করে তিনি বলেছেন যে যে কনসিকুয়েন্সেস এর কথা যারা বলছে, যে আমেরিকাবাসীদের এর দুর্গতি এবং এর বা, ফলাফল ভোগ করতে হবে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে ডেমোক্রেটরা এই পর্যন্ত 13 বার স্ন্যাপ বেনিফিট, যেটাকে ফুড স্ট্যাম্প সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে এবং শাটডাউন বন্ধ করে ফেডারেল কর্মচারীদের বেতন প্রদানের ব্যাপারে আনিত তিন বিল 13 বার তারা প্রত্যাখ্যান করেছে, ভোটে পাশ হয়নি কোনোবারই। সেটি 55-র বেশি ভোট পায়নি, যদিও 60টি ভোটের দরকার। এখন এই অবস্থায় অচল অবস্থা অব্যাহত রয়েছে এবং এর ফলে রিপাবলিকান নেতৃত্ব অবশ্য ডেমোক্র্যাটদের দোষারোপ করছে যে তারা যা মানুষের ভোগান্তির কথা বিবেচনা না করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের এই শাটডাউন প্রক্রিয়ায় ভোট দানে বাধা দিচ্ছে, এই ভোটের মাধ্যমে এটি পাশ করার ব্যাপারে বাধা দিচ্ছে। তবে ডেমোক্র্যাট দলের নেতৃত্ব, বিশেষ করে সেনেটর শুমার এবং হাকিম জেফ্রিস বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না আহ, আহ, ওবামা কেয়ারে যে প্রিমিয়াম বৃদ্ধির কথা বলা হয়েছে, 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বর পর এই প্রিমিয়াম বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধি যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে সরকার গভর্নমেন্ট কোনো নিশ্চয়তা দিবে না যে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া যাবে, অর্থাৎ আগের হিসাবেই তারা প্রিমিয়াম দিতে পারবেন যারা ওবামা কেয়ারের সেবা নিতে চান, সেই অবস্থা না যাওয়া পর্যন্ত ডেমোক্রেটরা শাটডাউনের ব্যাপারে কোন রকম ছাড় দিতে প্রস্তুত নন। কিন্তু আজকে আরেকটি হিসাবে জানা গিয়েছে, যদি কোনো রফা দফা না হয় এই ওবামা কেয়ারের ব্যাপারে, তাহলে গড়ে প্রতিটি আমেরিকান যারা এই ওবামা কেয়ারের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করবেন জানুয়ারি 1 তারিখ থেকে, তাদের গড়ে প্রিমিয়াম 30 থেকে 45% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই একটি হিসাবে আজকে এটি দেওয়া হয়েছে। তবে অনেকের ক্ষেত্রে সেটি নাও বাড়তে পারে। অনেকে স্টেট ডেমোক্রেটরা বলেছেন যে প্রিমিয়াম কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর যেখানে গড়পড়তায় তারা বলছেন ডেমোক্রেট হিসাব অনুযায়ী যারা এখন 300 টাকা গড়ে মাসে দিচ্ছেন তাদের প্রিমিয়াম অনেকের ক্ষেত্রে 2000 কিংবা 2200-2300 ডলার পর্যন্ত হতে পারে। কিন্তু আজকে আরেকটি সংস্থা জানিয়েছে যে তারা বিভিন্ন হিসাব নিকাশ করে দেখিয়েছে গড়ে 30 থেকে 45% পর্যন্ত বাড়তে পারে। তবে শাটডাউন এখনো অব্যাহত রয়েছে এবং সেটি হচ্ছে সবচেয়ে যে দুর্গতির চিত্র যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মচারীদের মধ্যে। এবং ফেডারেল সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম ভেঙে পড়ার অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অর্ধেকেরও বেশি মানুষ কাজে যোগ দিচ্ছেন এবং এতে বেশ কয়েকটি এয়ারপোর্টে বিমান উঠা চলা আহ, আহ, উঠা নামা ওঠার ক্ষেত্রে সংকটের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেস এবং ওকল্যান্ড এয়ারপোর্টও বন্ধ রাখা হয়েছিল সাময়িকভাবে। তবে কিছু কিছু ফ্লাইট সেখান থেকে চালু করা হয়েছে বলে জানা গিয়েছে, একেবারে বন্ধ রাখা হয়নি। তবে বেশ কিছু এয়ারপোর্টে ফ্লাইট সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও তা আহ, সে সংকট সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত নিউ ইয়র্ক এলাকার এয়ারপোর্টের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক যে নিউ জার্সি যে এয়ারপোর্ট রয়েছে সেখানে ফ্লাইট চলাচলে কিছুটা বিলম্ব এবং কিছুটা ফ্লাইট বাতিল হওয়ার ঘোষণা জানা গেছে। তবে জিএফকে এবং লাগোরি এয়ারপোর্টে আপাতত এখনো পর্যন্ত বিমান চলাচল অব্যাহত রয়েছে। তবে এটি কতদিন অব্যাহত থাকবে সেটি বলা মুশকিল। তার কারণ যদি এইভাবে শাটডাউন অব্যাহত থাকে তবে এক সময় আহ, যিনি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ড্যাফি তিনি জানিয়েছেন যে তাদের পক্ষে আর কোনো বিকল্প থাকবে না। এই বেশি অনেকগুলো বিমানবন্দরে হয় ফ্লাইট সংখ্যা হ্রাস করতে হবে ব্যাপক হারে, কারণ খুব অল্প সংখ্যকই ফ্লাইট যারা এই ফ্লাইট উঠানামার ব্যাপারে হেল্প করে থাকেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার, তারা কাজে যোগ দিচ্ছেন বেশিরভাগই
এখন তাদের স্বাস্থ্যের অজুহাতে সিক কল করা যেটাকে বলা হয়, সেই অজুহাতে এই ফ্লাইট চলাচলের ক্ষেত্রে চরম বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ফ্লাইট চলাচলের বিষয়টি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার কমিয়েছে। গতকাল এই বিষয়ে আমি ধারণা দিয়েছিলাম। আজকে তারা সেটি জানিয়েছে যে আরো 0.25% কমিয়েছে। সেপ্টেম্বর মাসেও তারা 0.25% কমিয়েছিল, অর্থাৎ এই পর্যন্ত 0.50% তারা কমিয়েছে, 1%-এর অর্ধেক। এবং আগামী ডিসেম্বরের আগে আরেক দফা তারা সেটি হ্রাস করবে বলে এমনও ইঙ্গিত দিয়েছে। তবে ফেডারেল রিজার্ভ এও জানিয়েছে যে তারা যদিও মুদ্রাস্ফীতির ব্যাপারে তারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই এই সুদের হার বৃদ্ধি করা হয়েছিল 2022 সালের পরে, 23-এর শুরুতে। কিন্তু তারা বলেছে যে মুদ্রাস্ফীতি এক পর্যায়ে 2022-এর শেষ দিকে যখন প্রায় 9% উঠে গিয়েছিল যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি, সেটি এখন 3% নামিয়ে আনা হলেও যুক্তরাষ্ট্রে চাকুরির সুযোগ খুবই কম সৃষ্টি হচ্ছে। এবং এর ফলে ফেডারেল রিজার্ভের নতুন মাথা ব্যথার কারণ হচ্ছে এটি, যে এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা এবং বহমান রাখার ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখায়। তারা এই সুদের হার হ্রাস করার ব্যাপারে খুবই ধীর স্থির ভাবে পদক্ষেপ গ্রহণ করছে। যদিও তারা বলেছে যে ইতিমধ্যেই 0.50% হ্রাস করা হয়েছে সুদের হার, এবং আগামী ডিসেম্বরের আগে আরেক দফা করা হবে, হ্রাস করা হবে, তাও তারা সেটা বলেছেন। তবে তাতে দেখা যাচ্ছে যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে সুদের হার, তাতে এটি 3.75% থেকে 4% পর্যন্ত, 4% হারে যারা অর্থ নেবেন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো থেকে, ফেডারেল সরকার থেকে, তাদের এই সুদ এইভাবে আদায় করা হবে, যেটা এতদিন আদায় করা হতো 4% থেকে 4.25%। এটি হয়তো আগামী ডিসেম্বরের পরে 3.50% থেকে 3.75% নেমে আসবে। এর ফলে অনেকেরই মর্টগেজ এবং ক্রেডিট কার্ড ঋণ যা রয়েছে সেখানে যে সুদের হারে সংযুক্ত হয় বা পরিশোধের দেনা পরিশোধের সময়, সেটি কিছুটা হ্রাস পাবে এমনও ইঙ্গিত দিয়েছেন ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি সেটি হচ্ছে যে, এবং ইমিগ্রেশনের ব্যাপারে আজকে ইউএসসিআইএস এবং ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট নতুন একটি তথ্য দিয়েছে যে জানুয়ারি 20 তারিখ থেকে এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে 2,700-রও বেশি ক্রিমিনাল এলিয়েন, অর্থাৎ যারা ক্রিমিনাল মামলায় অভিযুক্ত, তাদের গ্রেফতার করেছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ। তবে তারা এও জানিয়েছে এখনো তাদের ধারণা এবং তাদের মতে আরো বিপুল সংখ্যক এই ক্রিমিনাল এলিয়েন নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন জায়গায় বসবাস করছেন, এবং এরা স্টেটের বিভিন্ন স্যাংচুয়ারি সিটির সুযোগ সুবিধা, আইনের সুযোগ সুবিধা পাচ্ছেন, যার জন্য ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের পক্ষে তাদেরকে সকলকে আইনের আওতায় কিংবা গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। কিন্তু এ পর্যন্ত জানুয়ারি 20 তারিখ থেকে গত 10 মাসে তারা নিউ ইয়র্ক স্টেট থেকে 2,700-রও বেশি ক্রিমিনাল এলিয়েনকে, অর্থাৎ ক্রিমিনাল হিসেবে অভিযুক্ত অভিবাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। নিউ ইয়র্ক সিটির নির্বাচন বেশ জমে উঠেছে, আর মাত্র দিন কয়েক বাকি। খুব সম্ভবত 4 দিনের মতো পুরো দিন বাকি আছে। এবং এতে দেখা যাচ্ছে সর্বশেষ জরিপে, এখনো যে জরিপটির ফলাফল আজকে প্রকাশ করা হয়েছে, সেই জরিপেও দেখা যাচ্ছে যে জোহরান মামদানি, যিনি ডেমোক্রেটিক পার্টি এবং ফ্রন্ট রানার হিসেবে রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনিও ডেমোক্রেট, কিন্তু স্বতন্ত্র লাইনে তিনি ভোট দাঁড়িয়েছেন, তিনি অ্যান্ড্রু কুমার মধ্যে এখনো 10%-এর ব্যবধান। সর্বশেষ জরিপ যেটি করেছে উইনিপেক ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটির জরিপ অনুযায়ী 43% সমর্থন এখনো রয়েছে জোহরান মামদানির, এবং 33% রয়েছে অ্যান্ড্রু কুমার, 14% রয়েছে কার্টিস সিলভার। কার্টিস সিলভার বিষয়টা ভোট কিছুটা কমতে শুরু করেছে জনমত জরিপে, তা দেখা যাচ্ছে। এবং 900-র মতো নিউ ইয়র্ক সিটি ভোটার যারা ভোট দিবেন বলে জানিয়েছেন জরিপ সংস্থাকে, তারাই অংশ নিয়েছেন অক্টোবরের 23 থেকে 27 তারিখের মধ্যে অনুষ্ঠিত এই জরিপে। তবে এই জরিপে আরেকটি বিষয় উল্লেখ করেছে কুইনিপেক ইউনিভার্সিটি। তারা বলেছে যে এই জরিপ অনুযায়ী তারা দেখতে পাচ্ছেন যে রিপাবলিকান ভোটারদের মধ্যে একটা বড় অংশ, তাদের হিসাবে সেটি প্রায় 45% রিপাবলিকান এখন গভর্নর কুমোকে মেয়র পদে সমর্থন দিচ্ছেন তাদের নিজের দলের প্রার্থীর চাইতে 45%। আর নিজের দলের সমর্থকদের 44% সমর্থন এখনো পাচ্ছেন কার্টিস সিলভা। তবে ইন্ডিপেন্ডেন্ট ভোটার যারা রয়েছেন এখনো, আর যদিও তাদের সংখ্যা খুবই কম নিউ ইয়র্ক স্টেটে, নিউ ইয়র্ক সিটিতে ইনফ্যাক্ট, তাদের মধ্যে 34%
কুমুকে সমর্থন করেন এবং 34% মামদানিকেও সমর্থন করেন। কুইনিক ইউনিভার্সিটির জরিপে সেটি দেখা গেছে। এবং এই ইন্ডিপেন্ডেন্ট যারা রয়েছেন এখনো পর্যন্ত, যারা ভোট দেননি এবং ভোট দেবেন বলে জানিয়েছেন জরিপ সংস্থাকে, তাদের 18% এখনো পার্টি সিবিওকে সমর্থন করেন এবং 10% জানিয়েছেন যে তারা এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি, যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার রয়েছেন এইবারের নিউ ইয়র্ক সিটি নির্বাচনে। তবে ডেমোক্রেটিক পার্টির যারা সমর্থক, যারা রেজিস্টার্ড ডেমোক্রেট, তাদের মধ্যে 59%, 59% এখনো জোহরান মামদানিকে সমর্থন করেন। এবং এর ফলে যদিও বাকিদের মধ্যে প্রায় 40%-এর মতো রয়ে গেছে যারা মামদানিকে সমর্থন করছেন না, তাদের একটা বড় অংশ এখন অ্যান্ড্রু কুমোকে সমর্থন করছেন। গত নির্বাচনে, মেয়র নির্বাচনে 66%, 66% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন অ্যান্ড্রু কুমো, সরি, এরিক অ্যাডামস। এবং আজকে যারা প্রিডিকশন করে, এই জরিপের ব্যাপারে যারা সম্ভাব্যতা নিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং জুয়ারিদের বিভিন্ন ধরনের ব্যাটিং এর ব্যাপারে সহযোগিতা করে থাকে, এই প্রিডিকশন মার্কেটের প্ল্যাটফর্ম পলি মার্কেট, তারা আজকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে গত 24 ঘন্টায় তারা লক্ষ্য করেছে যে জনমত জরিপে ব্যাপক পরিবর্তন অনুভূত হচ্ছে। এবং এই ধারা পলি মার্কেট, যারা একটি ব্যাটিং কোম্পানি, এবং সেই ব্যাটিং কোম্পানির পলি মার্কেটের হিসাব অনুযায়ী যদি এই ধারা অব্যাহত থাকে, আবারও বলি এই ধারা অব্যাহত থাকলে, তাহলে জোহরান মামদানি পরিবর্তে কুমরি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। প্রজেক্টের উইনার হিসেবে তারাই তাকেই বলেছে, যদিও তারা বলেছে যদি গত 24 ঘন্টায় যে পরিবর্তন হয়েছে সেটি যদি অব্যাহত থাকে। এই হচ্ছে সর্বশেষ জরিপ ব্যাটিং এবং পোলের ব্যাপারে। নতুন করে এন্ডোর্সমেন্ট আসতে শুরু করেছে, যদিও নির্বাচনের আর মাত্র দিন কয়েক বাকি, 4 দিনের মতো বাকি, 100 ঘন্টারও কম সময় বাকি নির্বাচনের। তাতেও আজকে দেখা যাচ্ছে যে সাবেক নিউ ইয়র্কের কংগ্রেসম্যান, লং আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান, যিনি বাংলাদেশিদের অত্যন্ত পরিচিত বন্ধু হিসাবে পরিচিত, টম সুজি, রিপাবলিকান, তিনি সরি নাসাউ কাউন্টি এবং কুইন্সের কিছু এলাকা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য, তিনি আজ ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হওয়া সত্ত্বেও তিনি এন্ডোর্স করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির পরিবর্তে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। তিনি আজকে এন্ডোর্স করেছেন। এর পাশাপাশি সিনেট মাইনরিটি লিডার চাক শুমারকে আজকেও প্রশ্ন করা হয়েছিল ওয়াশিংটনের সিনেট ভবনে, যে তিনি কেন জোহরান মামদানিকে সমর্থন করছেন না। এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সিএনএন এর মানু রাজু এই প্রশ্ন তাকে করেছিলেন, কোনো উত্তর তিনি দেননি। তিনি বলছেন আলাপ আলোচনা চলছে, তবে দিন কয়েক মাত্র বাকি, এখনো সিনেটর শুমার তাকে সমর্থন করেনি। কিন্তু কংগ্রেসে ডেমোক্রেট দলের সংখ্যালঘিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হাকিম জাফরি যদিও শর্ত সাপেক্ষ যে পুলিশ কমিশনারকে নিয়োগ দেওয়ায় তিনি সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন, তিনি জোহরান মামদানিকে সমর্থন দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির পর একমাত্র নিউ ইয়র্ক সিটির ইতিহাসে যিনি 3বার মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই মাইকেল ব্লুমবার্গ, তিনি আজকে আবারও অ্যান্ড্রু কুমোকে গভর্নর মেয়র পদে সমর্থন দিয়ে এন্ডোর্স করে তিনি বলেছেন যে 4 মাস আগেও আমি তাকে সমর্থন দিয়েছিলাম এবং আমি মনে করি নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র পদটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি পদ, এবং এই পদের জন্য আমার বিবেচনা, অর্থাৎ মাইকেল ব্লুমবার্গের বিবেচনায় এখনো অ্যান্ড্রু কুমো দক্ষ এবং সঠিক নেতৃত্ব দিবার জন্য প্রার্থী, এবং সেই জন্যই তিনি তাকে সমর্থন দিচ্ছেন। এবং তিনি মনে করেন যারা মাইকেল ব্লুমবার্গের সমর্থক রয়েছেন তারাও অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিবেন। মাইকেল ব্লুমবার্গ আবারও অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন, তিনি 4 মাস আগে ডেমোক্রেটিক প্রাইমারিতেও অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছিলেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।